আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকারিয়া। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছি। এখন আমি বাংলাদেশ এয়ারফোর্স BAF শাহিন কলেজ কুর্মিটোলা ঢাকা ক্যান্টনমেন্টে ইংরেজি শিক্ষক হিসেবে আছি। আমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সাইফুরসের ইংরেজির লেকচারার। আজকে আমি ট্যাগ কুয়েশন নিয়ে আলোচনা করব। ট্যাগ কুয়েশন, কোয়েশন মানে প্রশ্ন, আর ট্যাগ এমনিতে অত জুড়ে দেওয়া, বাট আমি বলবো ট্যাগ এখানে সংক্ষিপ্ত বলার পক্ষে আমি। যেমন নর্মাল একটা সেন্টেন্সকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করি তাহলে কি হয়? যেমন হি ইজ আ স্টুডেন্ট, এই বাক্যটাকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করি তাহলে কি হবে? অক্সিলারিকে সামনে আনতে হয়, হাবোধক থাকলে নাবোধক হয়। যেমন ইজন্ট হি আ স্টুডেন্ট, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেহেতু আমরা বলেছি কোয়েশ্চেন মানে প্রশ্ন, তার মানে এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করতে হবে। কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী আমরা পুরা সেন্টেন্সটা লিখতে হবে। কিন্তু ট্যাগ কোয়েশ্চন যেহেতু আমি আগেই বলেছি ট্যাগ মানে সংক্ষিপ্ত, এই জন্য আমরা এখানে ভার্বটা আর সাবজেক্টটা লিখব, অবজেক্টটা লিখব না। এই অবজেক্টটা লিখব না, সংক্ষিপ্ত করব। যেহেতু আমি আগে বলেছি ট্যাগ মানে সংক্ষিপ্ত করা, আমরা অবজেক্টটা কেটে দিব, জাস্ট ভার্ব এবং সাবজেক্টটা লিখব, কোনো অবজেক্টটা লিখব না ট্যাগ কুয়েশনে। যেমন যদি বলি রাজু ইজ আ স্টুডেন্ট, এখানে কি হবে? ট্যাগ কুয়েশন কি হবে? প্রথমেই দেখব, ট্যাগ কুয়েশনের নিয়ম হলো যে প্রথমেই দেখব যে এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে এটাকে সামনে আনতে হবে, আর এরপরে বাক্যের সাবজেক্টটা যদি নাউন থাকে নাউনটাকে প্রনাউন বানাতে হবে, আর হাবোধক থাকলে নাবোধক করতে হবে, নাবোধক থাকলে হাবোধক করতে হবে। তাহলে ট্যাগ কুয়েশন মানেই হলো সংক্ষিপ্তকরণ। তাহলে আমরা শুধু বারবার সাবজেক্টটা লিখব। তাহলে ভার্ব এখানে ইজ আছে, অক্সিলারি দিলাম, হাবোধক বাক্য এই জন্য নাবোধক দিলাম ইজন্ট। আর এই যে বাক্যের নাউন আছে রাজু, এইটাকে নাউন রাখা যাবে না, প্রনাউন বানাতে হবে। তাহলে রাজুর প্রনাউন কি? হি। এই আর যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে তখন ডু, ডাস, ডিড আনতে হবে। যেমন রাজু লাইকস প্লেইং, রাজু লাইকস প্লেইং, এই বাক্যে কোনো অক্সিলারি নাই, তাই এখানে ইয়েস আছে, ডাজ দিলাম। হাবোধক বাক্য এই জন্য নট দিলাম, ডাজন্ট। আর এই রাজুর বদলে এটা প্রনাউন হি দিতে হবে, প্রনাউন হি দিতে হবে, যেহেতু বাক্যের সাবজেক্ট নাউন রাখা যাবে না, হি দিতে হবে, মানে প্রনাউন বানাতে হবে। মোট কথা আমরা যদি ট্যাগ কুয়েশন করতে চাই প্রথমে দেখব যে বাক্যটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি থাকে তাহলে অক্সিলারি ভার্ব সামনে আনতে হবে, আর হাবোধক থাকলে নাবোধক, নাবোধক থাকলে হাবোধক করতে হবে। আর বাক্যের সাবজেক্ট নাউনকে
প্রনাউন বানাতে হবে। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু, ডাজ, ডিড আনতে হবে। তো এখন যদি আমরা বলি দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল, এখানে অক্সিলারি নাই, মেইন ভার্ব রয়েছে, এই জন্য এটা ডু। হাবোধক বাক্য এই জন্য নাবোধক, ডোন্ট আর দে তো আছেই, ডোন্ট দে। যদি পাস্ট টেন্স থাকে দে প্লেড ফুটবল, এখানে পাস্ট টেন্স, তাহলে ডিড হবে। আর হাবোধক বাক্য এই জন্য এখানে নাবোধক হবে, ডিডন্ট। আর বাক্যের সাবজেক্ট দিয়ে তো প্রনাউন আকারেই আছে, এই জন্য দিয়ে দিলাম। এই তাহলে আমি কেন ট্যাগ মানে সংক্ষিপ্ত বললাম? সাধারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ট্রান্সফরমেশনে পুরা বাক্যই লিখি, কিন্তু ট্যাগ কোয়েশনে আমরা শুধু বারবার সাবজেক্ট লিখি, অবজেক্টটা করি না, মানে ফুল বাক্যটাকে আমরা সংক্ষিপ্ত করি। শুধু বাক্যই যে সংক্ষিপ্ত করি তা নয়, আমরা শব্দগুলোকেও সংক্ষিপ্ত করি। যেমন আমরা ডোন্ট লিখলাম, এটা শব্দটা ছিল ডু নট, এটাকে সংক্ষেপণ করে আমরা ডোন্ট লিখলাম। ক্যান নট, এটাকে আমরা কান্ট লিখলাম। উইল নট, সংক্ষেপে কি লিখলাম? ওন্ট। তার মানে ডু নট, ডন, ডাজ নট, ডাজন্ট, মানে সব কিছুতে আমরা সংক্ষিপ্ত করতেছি। তার মানে শুধু বাক্য যে সংক্ষিপ্ত করুন তা নয়, আমরা ওয়ার্ডগুলো সংক্ষিপ্ত করতেছি। এই জন্য আমি ট্যাগ মানে সংক্ষিপ্ত বলার পক্ষে। বাস। এরপরে কোনো বাক্যে যদি লেটস থাকে বা লেটাস, তখন শ্যাল উই হয়। যেমন লেটস গো আউট, এটার ট্যাগ কোয়েশন কি হবে? লেটস থাকলে শ্যাল উই হয়, শ্যাল উই। এই লেটস থাকলে শ্যাল উই। এরপরে যদি কোনো বাক্যে থিং যুক্ত শব্দ থাকে, যেমন নাথিং, সামথিং, এভরিথিং, এনিথিং, অর্থাৎ শব্দের পিছনে থিং যুক্ত শব্দ থাকলে এই থিং যুক্ত শব্দটার বদলে ইট হয়। যেমন নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। অক্সিলারি রয়েছে, এজন্য প্রথমেই আমরা অক্সিলারি দিলাম, কিন্তু নাথিং নেগেটিভ ওয়ার্ড, এই জন্য আর এখানে নট দেওয়া যাবে না। তাহলে আর এই যে বাক্যের শুরুতে নাথিং রয়েছে, আমি আগেই বলেছি থিং যুক্ত ওয়ার্ডের বদলে ইট হয়, এই জন্য এই থিংয়ের বদলে আমরা এই জায়গাটায় ইট দিলাম। ইজ ইট, নট দিতে পারলাম না, কারণ নাথিং নেগেটিভ ওয়ার্ড। ট্যাগ কোয়েশনে নেগেটিভ থাকলে এখানে পজিটিভ হয়, আর ওখানে পজিটিভ থাকলে এখানে নেগেটিভ হয়। এই আর যদি বলতাম যেমন এভরিথিং ইজ পসিবল, ইজ পসিবল, তখন কি হতো? এখানে ইজ দিলাম অক্সিলারি, এটা হাবোধক বাক্য, এই জন্য এখানে নট দিলাম, ইজন্ট। আর এই থিংয়ের বদলে ইট হয়, থিংয়ের বদলে ইট হয়। আমি আগেই বলেছি থিং যুক্ত ওয়ার্ড বাক্যের শুরুতে থাকলে আমরা এটাকে ইট দিব, থিং যুক্ত শব্দের বদলে ইট হয়। এরপরে যদি কোনো ওয়ার্ডের পিছনে বডি থাকে, যেমন এভরিবডি, নোবডি, সামবডি, অর্থাৎ বডিযুক্ত শব্দ যদি থাকে, তার বদলে বডিযুক্ত শব্দের বদলে দে লিখতে হয়। আবার ওয়ান যুক্ত শব্দ যদি থাকে
যেমন নান, সামওয়ান, এভরিওয়ান, এনিওয়ান, অর্থাৎ শব্দের পিছনে ওয়ান থাকলে, এক কথায় ওয়ান যুক্ত শব্দ থাকলে ওইটার বদলেও দে হয়। আবার বাক্যের শুরুতে এভরি থাকলে এই এভরির বদলেও দে হয়। যেমন নোবডি লাইকস হিম, তাকে কেউ পছন্দ করে না। তাহলে আমরা আগে বলেছি এই নোবডি বডিযুক্ত শব্দ, এই জন্য এই বডিযুক্ত শব্দের বদলে দে হয়। এখন নোবডি থার্ড পারসন সিঙ্গুলার ছিল বাক্যের সাবজেক্ট, এই কারণে এখানে ভার্বের সাথে এস হয়েছে। কিন্তু এই জায়গাটায় আমরা নোবডির বদলে দে হয়েছে, আমরা দে করেছি, নোবডির বদলে সাবজেক্ট চেঞ্জ হয়েছে, তার মানে ভার্বও চেঞ্জ হবে। এখানে নোবডি থার্ড পারসন সিঙ্গুলার ছিল, এই জন্য এস হয়েছে, বাট এই জায়গায় তো নোবডি নেই, এই জন্য এখানে এস থাকা সত্ত্বেও এখানে ডাজ দেওয়া যাবে না, কারণ দের আগে ডাজ হতে পারবে না। তাহলে কি হবে? এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে কি ডাজ টা ডু হবে। তাহলে কি লিখলাম? ডু। কারণ এস থাকলেই অনেকেই এস দেখেই ডাজ বসিয়ে দেয়, কিন্তু এটা ঠিক নয়, কারণ এই জায়গাটায় নোবডি থার্ড পারসন সিঙ্গুলার ছিল, এই কারণে এস হয়েছে। বাট এই জায়গাটায় তো নোবডি নেই, সাবজেক্ট চেঞ্জ হয়েছে, দে, দের আগে তো ডাজ হতে পারে না, ডু হয়, এই জন্য ডু দিলাম। আর নট দিতে পারলাম না কেন? কারণ নোবডি নেগেটিভ ওয়ার্ড, এখানে নেগেটিভ, এই জন্য এখানে পজিটিভ হবে। বডিযুক্ত শব্দ থাকলে দে হয়। আবার বলছিলাম ওয়ান যুক্ত শব্দ থাকলেও দে হয়। যেমন নান ক্যান ডু দা সাম। প্রথমে অক্সিলারিটা বসিয়ে দিব, এই যে অক্সিলারি ক্যান দিলাম, আর ওয়ান যুক্ত শব্দর বদলে দে হয়। নট দিতে পারলাম না, কারণ নান নেগেটিভ ওয়ার্ড, এই জন্য ওইখানে আর নট হবে না। আবার বলছিলাম যে এভরি থাকলেও দে হয়, এভরি মাদার লাভস হার চাইল্ড। এখন একই কথা, এভরির বদলে দে হয়, এভরির বদলে দে হয়। এখন এস থাকা সত্ত্বেও এখানে ডাজ হবে না, ওই আগের উপরের নিয়ম অনুযায়ী এখানে এভরি মাদার থার্ড পারসন সিঙ্গুলার ছিল বলে এখানে এস হয়েছে, কিন্তু এখানে তো আর মাদার নেই, দে হয়েছে, তো দের আগে ডাজ হতে পারে না, কি হবে? ডু। আর এখানে যেহেতু এটা অ্যাফার্মেটিভ, এই জন্য এখানে নেগেটিভ হবে, তো ডোন্ট ডে হবে, ডোন্ট দে আবার যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে উইল ইউ হয়। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স বার প্লাস অবজেক্ট, কোনো সাবজেক্ট থাকবে না। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইল ইউ হয়। ইম্পারেটিভ সেন্টেন্স হাবোধক থাকলে উইল ইউ, না বোধক থাকলেও উইল ইউ হবে। যেমন ডু দা সাম, ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ বার প্লাস অবজেক্ট, যদি কোনো সেন্টেন্স বার প্লাস অবজেক্ট দিয়ে শুরু হয় তখন এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কি হবে? উইল ইউ হবে, উইল নট হবে না, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে হাবোধক থাকলে উইল ইউ, না বোধক থাকলে উইল ইউ হবে। যেমন ডোন্ট রান ইন দ্য সান, তাহলে কি হবে? এটা নেগেটিভ থাকলেও উইল ইউ হবে। এই এরপরে আমরা দেখব যে যদি এম থাকলে আরন্ট আই হয় অথবা এন্ড আই হয়।
যেমন আই এম ইল, এম আছে এই জন্য কি হবে আরন্ট আই, অথবা এন্ট আই হয় এই। কিন্তু যদি এম নট থাকে তখন আবার এম আই হবে, যেমন আই এম নট ইল, তাহলে এখানে এম নট আছে, এম নট থাকলে আবার আর আই হবে না, ওটা এম আই হবে, এম আই। এই এরপরে কোনো বাক্যে কিছু নেগেটিভ ওয়ার্ডস আছে, এগুলো দেখতে পজিটিভ মনে হয় কিন্তু আসলে এগুলো নেগেটিভ ওয়ার্ডস, এগুলোর পরে আর নট দেওয়া যাবে না। যেমন কিছু ওয়ার্ড আছে, যেমন স্কার্সলি, হার্ডলি, সেলডম, লিটল, ফিউ, এগুলো নেগেটিভ ওয়ার্ডস। এগুলো কোনো সেন্টেন্সে থাকলে ট্যাগ কোয়েশনে আর নট দেওয়া যাবে না, কারণ এগুলো নেগেটিভ ওয়ার্ডস, তখন আর নট দেওয়া যাবে না। যেমন হি সেলডম কামস হিয়ার, সে এখানে আসে না বললেই চলে। তাহলে এখানে এস আছে, তাহলে ডাজ দিলাম, নট দিতে পারলাম না কারণ এটা সেলডম নেগেটিভ ওয়ার্ডস, এই জন্য পরে আর নট দেওয়া যাবে না। এরপরে হি আছে, হি দিলাম। তাহলে এখানে এস আছে কিন্তু সাবজেক্টটা কিন্তু হি আছে, তাহলে হির আগে ডাজ দেওয়া যাবে, হির আগে ডাজ দেওয়া যায়, ডোন্ট হবে না। অনুরূপভাবে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, তাহলে কি হবে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, লিটল থাকার কারণে এটা নেগেটিভ, এই জন্য আর নট দেওয়া যাবে না। অক্সিলারি আগে দিব ইজ, আর দেয়ার আছে দেয়ারই দিলাম। এই এরপর যদি বাক্যের সাবজেক্ট কোনো নদী বোঝায়, দেশ বোঝায় এবং চন্দ্র, এগুলো সাধারণত স্ত্রীবাচক শব্দ, এগুলোর বদলে সি হয়, তাহলে কি নদী, চন্দ্র, দেশ, এগুলো বোঝালে কি হবে, এগুলো যেহেতু স্ত্রীলিঙ্গ এই জন্য এগুলোর বদলে আমরা সি দিব। যেমন দ্য যমুনা ইজ আ বিগ রিভার, কি হবে ইজ আছে অক্সিলারি, ইজ দিলাম, হাবোধক বাক্য এই জন্য এখানে নাবোধক হবে, ইজন্ট। এই যে যা যমুনা নদীর নাম, এই জন্য এখানে স্ত্রীলিঙ্গ বোঝাই নদী, এজন্য সি দিলাম। এরপরে চন্দ্র, দ্য মুন ইজ শাইনিং, চন্দ্র কিরণ দিচ্ছে, তাহলে এখানে অক্সিলারি আছে, ইজ দিলাম, হাবোধক বাক্য এই জন্য নাবোধক, ইজন্ট। দ্য মুন এটা স্ত্রীলিঙ্গ, এই জন্য এখানে মুনের বদলে সি দিলাম। এরপর দেশ, যেমন বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, তাহলে অক্সিলারি আছে, ইজ দিলাম, হাবোধক বাক্য এই জন্য নাবোধক, ইজন্ট। আর বাংলাদেশ এর বদলে আমি আগে বলেছি যে এখানে সাবজেক্ট নাউন থাকা যাবে না, আর বাংলাদেশ এটা স্ত্রীলিঙ্গ বোঝায়, মাতৃভূমি বোঝায়, এই জন্য সি হয়েছে। এই এখন এগুলো স্ত্রীবাচক, নদী, চন্দ্র, দেশ, এই জন্য সি দিয়েছি, কিন্তু পুরুষও তো আছে, কোন শব্দগুলো পুরুষ বোঝাবে একটু দেখতে চাই।
যদি নদ থাকে, নদ, এরপরে সূর্য, এগুলো পুরুষ বোঝায়, পুরুষবাচক শব্দ, এই জন্য এগুলোর বদলে হি হবে। যেমন ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র ইজ আ বিগ রিভার। এখন অক্সিলারি আছে, ইজ দিলাম, হাবোধক বাক্য এই জন্য নট, ইজন। আর এই ব্রহ্মপুত্র যেহেতু একটা নদের নাম, এই জন্য এটা পুরুষ বোঝাচ্ছে, এই জন্য হি হবে। সূর্য, দ্য সান ইজ শাইনিং, এখানে অক্সিলারি আছে, ইজ দিলাম, হাবোধক বাক্য এই জন্য নট, আর দ্য সান পুরুষবাচক শব্দ, এই জন্য এটার বদলে হি হবে। এখন প্রশ্ন আসতে পারে, নদ আর নদীর পার্থক্য কি? নদ পুরুষ আর নদী মহিলা, এটা বুঝবো কেমনে? কোনটা নদ আর কোনটা নদী, কোনটা পুরুষবাচক কোনটা স্ত্রীবাচক বোঝার উপায় কি? নদ ও নদীর মধ্যে পার্থক্যটা কি? তাহলে নদ আর নদীর পার্থক্যটা হলো, যদি কোনো শব্দের শেষে অ উচ্চারিত হয়, স্বর অ উচ্চারিত হবে। যদি কোনো শব্দের শেষে অ উচ্চারিত হলে, শব্দের শেষে অ উচ্চারিত হলে এটা নদ হয়, নদ হয়। যেমন ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র শেষে অ উচ্চারিত হয়েছে, এজন্য এটা নদ। কপুতাক্ষ শেষে অ উচ্চারিত হয়েছে, এজন্য এটা নদ। আর নদী হলো শব্দের শেষে আ বা দীর্ঘ ইকার, মানে সরায়াতে আকার আর দীর্ঘইতে দীর্ঘ ইকার। যদি কোনো শব্দের শেষে আকার থাকে অথবা দীর্ঘ ইকার থাকে তাহলে সেটা নদী হয়। যেমন মেঘনা, শেষে এই যে আকার রয়েছে, যমুনা শেষে আকার রয়েছে, সুরমা শেষে আকার রয়েছে, পদ্মা শেষে আকার রয়েছে। আমরা জানি সরায়াতে আকার, দীর্ঘইতে দীর্ঘ ইকার। যেমন কর্ণফুলী, কর্ণফুলী শেষে দীর্ঘ ইকার রয়েছে, এজন্য এটা নদী, স্ত্রীলিঙ্গ। এভাবে আমরা নাম দেখেও কোনটা নদ কোনটা নদী বুঝতে পারবো। যদি শব্দের শেষে স্বর উচ্চারিত হয় তখন সেটা হবে নদ, আর যদি শব্দের পিছনে আকার থাকে অথবা দীর্ঘ ইকার থাকে তাহলে এটা নদী হয়। যেমন কপুতাক্ষ, 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 কপুতাক্ষ একটা নদ, নদী না। কারণ কি? কপুতাক্ষ শেষে অ উচ্চারিত হয়েছে। এই ওকে, আজকে আমরা এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।